নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে এস.কে সিনহা দেশের সামগ্রিক অবস্থা নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যে রেজুলেশন পাশ হয়েছে তার ব্যাখ্যা করেছেন সাবেক বিচারপতি। ভিডিওটির শেষের দিকে গিয়ে তিনি মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ ও যথাযথ ভোটাধিকার প্রয়োগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছেন। এস.কে সিনহা তার ভিডিওতে বলেন, আমরা আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশের এই ক্রান্তিকাল সম্ভবত 1971 সালে ছিল। বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে হয়েছিল। এরপর 2টা মার্শাল ল জারি হওয়ার পরে। এই ক্রান্তিকালে গণতন্ত্র ও আইনের শাসন দুটো জিনিস দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তিনি বলেন, একাদশ সংসদের যে নির্বাচন 30 ডিসেম্বর হতে যাচ্ছে, এটা কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। আমরা স্বাধীনভাবে একটা সভ্য দেশ হিসেবে টিকতে পারবো না, শুধু একটা মানচিত্রের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই মানচিত্র বর্তমান যে অবস্থায় চলতে থাকলে আমরা হারিয়ে যাব। ভিডিওটি দেশ বাংলা টিভির দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। আমরা আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশের এই ক্রান্তিকাল সম্ভবত 1971 সালে ছিল। বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে হয়েছিল, এরপর 2টা মার্শাল ল জারি হওয়ার পরে। এই ক্রান্তিকাল হল গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। এই দুটো জিনিস একেবারেই নিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেশ থেকে। একাদশ সংসদে যে নির্বাচন 30 ডিসেম্বর হতে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। আমরা স্বাধীনভাবে একটা সভ্য দেশ হিসাবে টিকতে পারবো না, শুধু একটা মানচিত্রের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। এই মানচিত্র বর্তমান যে অবস্থা চলে থাকলে আমরা হারিয়ে ফেলব। এটা অনেকগুলা কারণে। প্রথমত, একটা সভ্য দেশ বলতে আমরা প্রথমেই বুঝি আইনের শাসন এবং গণতন্ত্র। এই দুইটা যদি না থাকে তাহলে আমরা সভ্য দেশ হিসাবে পৃথিবীতে মাথা চাড়া দিয়ে কথা বলতে পারবো না, মাথা উঁচু করে কথা বলতে পারবো না। এই নির্বাচনে শুধু আইনের শাসন এবং গণতন্ত্র থেকে মুক্তি পাবে না, এখানে আর একটা জিনিস বলতে গেলে সংখ্যালঘু বাংলাদেশ, যেটা 1972 সনে দেশের প্রায় 17 থেকে 19% ছিল, সেটা নেমে আস্তে আস্তে আমার মনে হয় এখন 9% নেমে আসছে। এনিমি প্রপার্টি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আর এনিমি প্রপার্টি থাকতে পারে না, যেটা শত্রু সম্পত্তি না বলে নামটা বদলিয়েছে, কিন্তু একই আইন রেখে দিয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে 44.2% হিন্দুদের সম্পত্তি তারা ভোগ করছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 31.7%, জাতীয় পার্টি 5.8%, জামাতে ইসলাম 4.8% এবং অন্যরা 13.5%। সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন প্রতিনিয়তই হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। সরকার থেকে প্রায় বলা হয় যে আমাদের দেশ খুব সুষ্ঠুভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে, এখানে সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব হচ্ছে না। এটা একেবারেই ভুল। আমরা সচরাচর দেখে আসছি যে হিন্দু ভোটাররা
চোখ বুঝেই আওয়ামী লীগকে ভোট দেয়। তার প্রতিদানে তারা কি পাচ্ছে? তারা নির্যাতিত হচ্ছে, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, তার দেশ ছাড়ে ভারতে রিফিউজি করা হচ্ছে। কেন? খারিজ হওয়ার পরে আপিল বিভাগে যখন আসলো, আমরা 7 জন বিচারক ছিলাম। 7 জন বিচারকের মধ্যে 3 জন তো তারা করে দিয়েছে, আপিলটা ডিসমিস করে দিয়েছে। 3 জনের সঙ্গে আমিও বলছি, কিন্তু 2টা তত্ত্বাবধায়ক থাকবে, এইটা কিন্তু প্রবল হয়ে গেল। কিন্তু সরকার একেবারে সুপ্রিম কোর্টের রায়টাকে পদদলিত করে তারা একেবারে উঠিয়ে দিয়ে একতরফা নির্বাচন সরকার দলীয় পক্ষে করছে। এটাতে কি হলো যে গত উপজেলা নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে একটা যদি আঞ্চলিক সরকারের নির্বাচনই যদি নিরপেক্ষ না হয়, যে জায়গায় শত শত লোক মারা যায়, দলীয় প্রশাসনের অধীনে, দলীয় নির্বাচনের অধীনে, এই নির্বাচন তো আলামত তো এখন অলরেডি ক্লিয়ার হচ্ছে। এই যে চিফ ইলেকশন কমিশন, সংবিধানে কিন্তু নিরপেক্ষ নির্বাচন করার কথা বলা আছে এবং সম্পূর্ণ সব ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করছে না। সেটা যদি সংবিধান অনুযায়ী পালন করা হয় অথবা রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অর্ডার 1972 যদি ফলো করা হয়, তাহলে কিন্তু যে আইন আছে এই আইনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। বাংলাদেশের গত প্রত্যেকটা সাধারণ নির্বাচনের আগে আনসারেন্ডার করার কথা বলা হয়েছে। এবার শুধু প্রথম ব্যতিক্রম, এটা হলো না, যার কারণে এবার তো মনে হয় 1 জন না করে 2টা খুন হয়েছে। এমনকি পুলিশ অভিযোগ করা হচ্ছে যে পুলিশ নাকি গুলি করেছে, এবং বিএনপির 1 জন ক্যান্ডিডেট না 2 জন ক্যান্ডিডেট গুলিবিদ্ধ হয়েছে। এটা তো হলো রুল অফ ল নেই বলে। ইলেকশন কমিশন যদি প্রকৃতপক্ষে রুল অফ ল কায়েম করতে পারত, তাদের নির্বাচন নিরপেক্ষ হওয়ার খাতিরে এটা করতে পারলে আজকে এই অবস্থা হতো না, বিশৃঙ্খলা অবস্থা হতো না। বিগত বিএনপির আমলে একটা উপনির্বাচন নিয়ে, শুধুমাত্র একটা উপনির্বাচন, মাগুরার একটা উপনির্বাচন নিয়ে আওয়ামী লীগ তাদের দাবিতে বলেছিল যে ভোট ডাকাতি যারা করে তাদের প্রতি মানুষের আস্থা নেই। সেই আওয়ামী লীগ বেমালুম ভুলে গেল কেন? তারা যেটা নিরপেক্ষ নির্বাচনের কথা তারা বলছিল, একটা উপনির্বাচনের উপর উদাহরণ দিয়ে, সেই জায়গায় একটা জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে যখন তারা করতে যাচ্ছে, তারা তো দেখাতে হবে যে না, আমাদের নিরপেক্ষ নির্বাচন। তার নিরপেক্ষ নির্বাচন করছে না, এটার প্রমাণ হলো আমেরিকার মতো একটা দেশ যখন ভারত যেহেতু, এটা ভারতের কথা তারা উল্লেখ করেছে, নীরব দর্শকে পালন করছে, যেহেতু ভারত বর্তমান আওয়ামী লীগ সরকারের বেনিফিশিয়ারি হিসেবে করছে, এই কারণেই তারা বলছে যে আমরা নীরব দর্শক থাকতে পারি না গণতন্ত্র স্বার্থে। এবং বাংলাদেশের তারা এও বলেছে গণতন্ত্র এবং একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আমরা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে কিনা এই ইলেকশনে এটা প্রমাণিত হবে। এবং এটার একমাত্র প্রমাণ হলো রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্র একটা আইন পাশ করেছে। এই যে এখানে খুবই কষ্ট লাগলো তাদের রেজলিউশন নিয়ে, কয়েকটা রেজলিউশনের কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। Calls on the government of Bangladesh to respect the freedom of speech and of the press and to heed the Bangladesh Election Commission's request to ensure security for minorities and maintain communal harmony for peaceful election. Second বলছে, urges political leaders and judicial authorities in Bangladesh to respect the will of voters and ensure that all Bangladeshis will be able to participate freely in the upcoming elections.
একটা এজেন্ডাতে ছিল হোয়াট মে বি দি পসিবল কনসিকুয়েন্সেস যদি নিরপেক্ষ নির্বাচন না হয়। রেজলিউশন হলো ইউএস হাউস রেজলিউশন ইজ এ রিফ্লেকশন অফ দি ডিজায়ার অফ দি আমেরিকান ভোটার্স। The administration is obliged in exhibiting fullest respect to such resolution. As Bangladesh has a past record of ignoring the US resolution within bracket HR 64 of 2007, the notion of the latest House resolution 1169/2018 may even lead to sanctions imposed by United States if the demands and observations of the House resolution either are ignored or unimplemented. The possible consequences of the resolution depend on how it would be pressed with the US administration by the members of the US Congress. এটা তো মানে দুঃখজনক। এরপরে বলছে আরো তারা মনে করে দিচ্ছে it may be mentioned here that in every case of imposing sanctions, including the sanctions on North Korea and Iran, there had been similar resolutions adopted by the US Congress and Senate. তারা মনে করে দিল যে ইরান এবং নর্থ কোরিয়াকে যেরকম ইকোনমিক স্যাংশন করা হয়েছে এটা করা হবে। এরপরে আর আমি তো মনে করি যে আমাদের লজ্জা পাওয়া উচিত। আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে এবং আইনের শাসন ব্যাহত হয়, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হয়, তাহলে এইটার ক্ষতি ভারত এটাতে ক্ষতিগ্রস্ত হবে। গ্রাসরুট লেভেল থেকে ভারতের মতো দেশের সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হয়েছেন। শ্রী নরেন্দ্র মোদীর নিকট উন্মুক্ত আবেদন করছি যে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ ও যথাযথ ভোটাধিকার প্রয়োগে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যাতে আমরা ভারতের বন্ধুপ্রতিম দেশ হিসাবে চিরদিন থাকতে পারি। আজকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যারা অঙ্গীকারবদ্ধ, পরীক্ষিত এমন দেশপ্রেমিক প্রার্থীদের ভোট দিয়ে দেশ ও জাতিকে রক্ষা করার আমন্ত্রণ জানাচ্ছি। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে আমরা আমাদের দেশ একটা গভীর সংকটে পড়বে এবং আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।